প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার আদব শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো, সুন্দর থাকো, এই দোয়া করি। বন্ধুরা, আমি বাবুরবী দেবনাথ, সরকারি বাড়ির শিক্ষক, দিনাজপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর কৃষিক্ষেত্রে ক্লাস তোমাদের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে তোমাদের কৃষিকে বিষয়ে প্রথম অধ্যায় থেকে আমি প্রথম অধ্যায়ে বাংলাদেশের কৃষি অন্তর্গত প্রেক্ষাপট এই অধ্যায় থেকে শেষের পাঠ অর্থাৎ বাংলাদেশের কৃষি সংস্কৃতি কৃষি আধুনিকায়ন এই বিষয়ে এই পাঠটির উপরে কিছু আলোচনা করব। তোমরা সবাই তোমাদের কৃষি শিক্ষা বইটার সামনে নিয়ে বসো এবং আমার ক্লাসটা ভালোভাবে লক্ষ্য করো, তোমরা আশা করি উপকৃত হবে। তার আগে জানিয়ে বন্ধুরা, এই পাঠ শেষে আমরা কী জানতে পারবো? এই পাশে জানতে পারবো আমরা কৃষি সংস্কৃতি কী এবং কৃষি আধুনিকায়ন কী তা ব্যাখ্যা করতে পারবো এবং আধুনিক কৃষি ফসল এবং আমাদের জীবনযাত্রার পরিবর্তনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবো এবং আমরা কৃষির গুরুত্ব বুঝতে পারবো। আমি প্রথমে আসবো আমাদের বাংলাদেশের কৃষি সংস্কৃতি নিয়ে। কৃষি সংস্কৃতি কী তোমরা সবাই খেয়াল করো। বাংলাদেশের কৃষি সংস্কৃতি বলতে বোঝায় বাংলাদেশের কৃষি সমাজের মানুষ তথা কৃষি সমাজের মানুষ বলতে আমরা কৃষকদের কী বুঝতে যেহেতু আমাদের বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, কৃষি প্রধান দেশ, শতকরা 85 জনই গ্রামে বাস করে এবং তারা কৃষিজীবী। তাহলে কৃষি সমাজের মানুষ তথা কৃষকদের আচার আচরণ, নাটক, গান বাজনা, মেলা, উৎসব ইত্যাদি সম্মিলিত অনুষ্ঠান মেলা হচ্ছে কৃষি সংস্কৃতি। আমরা এই কৃষি সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে একটা বিশেষ জায়গা দখল করে রয়েছে। তোমরা জানো, এই কৃষি সংস্কৃতির মাধ্যমে কৃষকরা তারা তাদের মনের কথা বলতে পারে, তাদের মনের গান গাইতে পারে, তারা বিভিন্ন মেলা আয়োজন করে, তারা বিভিন্ন ধরনের নবান্ন উৎসব পালন করে, তারা বাংলা নববর্ষ পালন করে, নবান্ন উৎসব পালন করে, তারা বিভিন্ন মেলার আয়োজন করে, নাটক, গান মান ইত্যাদি করে। নতুন ফসল ফলানোর আনন্দই আলাদা। তারা নতুন ফসল ফলানোর পরে মাঠ থেকে ফসল কেটে বাড়িতে নিয়ে আসে, নবান্ন উৎসব পালন করে, নতুন পিঠাপুলির আয়োজন করে। সেটা এক ধরনের কৃষি সংস্কৃতির অংশ আমাদের কৃষি যে মাধ্যমে নবান্ন উৎসব পালন। তারপরে রয়েছে কৃষি মেলার পরে রয়েছে নবান্ন উৎসব কৃষি মেলা। বিভিন্ন জায়গাতে কৃষি মেলা উদযাপন হয়। তোমরা জানো যে কৃষি মেলার মধ্যে অনেক ধরনের শিক্ষণীয় বিভিন্ন বিষয় থাকে। সেখানে কৃষি মেলার ভিতরে বিভিন্ন কৃষকরা আদর্শ কৃষকরা ভালো ধরনের ফসল উৎপাদন করে তাদের ফসল সেই মেলায় উপস্থাপন করে, অন্যান্য কৃষকদেরকে সেই ভালো ফসল উৎপাদনে উৎসাহিত করে। যারা দুর্বল এবং অদক্ষ শিক্ষিত কৃষক তারা ভালো আদর্শ কৃষকের কাছ থেকে অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে, তাদের সাথে জ্ঞানের বিনিময় করতে পারে এবং সে ভালো চাষিদের কাছ থেকে অর্জিত জ্ঞান নিয়ে বাড়িতে গিয়ে তারা মাঠ পর্যায়ে তাদের সেই জ্ঞান প্রয়োগ করে সেই দক্ষতা প্রয়োগ করে তারা তাদের মধ্যে ভালো ফসল উৎপাদন করতে পারে এবং এতে করে সারা দেশের মধ্যেই আমাদের ফসল উৎপাদন বৃদ্ধি পেতে পারে। কৃষি মেলা পরে রয়েছে নবান্ন উৎসব, নতুন ধানের পিঠা উঠেছে, আমি আগে বলেছি। এরপর রয়েছে কৃষি মেলার পরে রয়েছে নবান্ন অনুষ্ঠান, এরপর রয়েছে কৃষি মেলা, তার কথা বললাম। তারপরে রয়েছে আমাদের এই নববর্ষ পালন অর্থাৎ পয়লা বৈশাখ পালন। সেটাও একটা আমাদের কৃষি সংস্কৃতির একটা অংশ। পয়লা বৈশাখে আমরা বাঙালি জীবনে নববর্ষ অত্যন্ত জাঁকজমকের সাথে পালন করি। নববর্ষের বিরুদ্ধে মেলা অনুষ্ঠান হয়, বিভিন্ন কৃষকেরা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র ক্রয় করে। কিষানীরা গ্রামের মাটির হাঁড়ি পাতিল, লোহার ডাক আছে, এগুলা বিভিন্ন ধরনের যে মেলার মধ্যে বিভিন্ন ধরনের যে সুন্দর সুন্দর জিনিস উঠে তারা ক্রয় করে, ফিতা, বৃষ্টি, আলতাসনু এগুলা ক্রয় করে তারা গ্রামীণ পর্যায়ে মেলার মধ্যে বিভিন্ন ধরনের পুতুল, বিভিন্ন ধরনের ঘোড়া, মাটির ঘোড়া এগুলা ক্রয় করে তারা আনন্দ ফুর্তি করে, বেলুন ক্রয় করে বিভিন্ন ধরনের খাবারে খেয়ে তারা সেখানে আনন্দ ফুর্তি করে। এই সবগুলো হচ্ছে আমাদের গ্রাম্য জীবনের কৃষি সমাজের কৃষি সংস্কৃতির একটা অংশ। তাহলে এই বিবেচনা করে দেখা যায় যে আমাদের কৃষকদের এই কৃষি সংস্কৃতি অত্যন্ত প্রয়োজন রয়েছে। কারণ সারা বছর পরিশ্রমের সাথে যদি কৃষকদের আনন্দ ফুর্তি করতে না পারে, তারা বিভিন্ন ধরনের গান বাজনার মাধ্যমে বাউল জারি সারি গান গায়, ধান কাটে, তারা বিভিন্নভাবে গানের মারাই দেয়, গান করে তারা অত্যন্ত সুন্দরভাবে তারা কাজ করে। দেখতে অত্যন্ত আমাদের কাছে ভালো লাগে। এগুলো যে আচার অনুষ্ঠান, নাটক, বিভিন্ন নাটক তারা উপস্থাপন করে, গ্রাম্য জীবন নাটক, যাত্রাপালা নাটক, গান বাজনা, মেলা উৎসব ইত্যাদি সম্মিলিত যে রূপরেখা বা আয়োজন, সেটা হচ্ছে আমাদের কৃষি সংস্কৃতি। তারপরে হচ্ছে আমাদের কৃষি আধুনিকায়ন।
কৃষির আধুনিকরণ বলতে পূর্বে কৃষির দুরবস্থা থেকে বিভিন্ন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কৃষি উন্নয়নের বর্তমান অবস্থাকে বোঝায়। কৃষির আধুনিকরণের ফলে বিশ্বের আজ খাদ্যের উৎপাদন অনেক গুণ এগিয়ে গেছে। তাহলে কী বলছি আমি, যে কৃষির আধুনিকরণ বলতে বোঝা যাচ্ছে কৃষির দুরবস্থা। কৃষি কিন্তু এরকম ছিল না, আমাদের যে কৃষির বর্তমান অবস্থা সেটা আগে ছিল না। আজ থেকে 100 বছর বা 60-70 বছর আগে, 100 বছর আগে আমাদের কৃষি অবস্থা খুবই খারাপ ছিল। সে সময় তার মানুষরা ভালোভাবে কৃষি প্রযুক্তির ব্যবহার জানতো না, কীভাবে উন্নত জাতের ফসল বীজ বপন করতে হয়, কীভাবে জমি ট্রাক্টর দিয়ে চাষ করতে হয়, কীভাবে সার প্রয়োগ করতে হয়, কীভাবে উন্নত জাত নির্বাচন করতে হয়, কীভাবে জমি তৈরি করতে হয়, কীভাবে ফসল সেচ দিতে হয়, ফসল রোপণ করতে হয়, ইত্যাদি তারা জানতো না। তারা এমনিতেইভাবে প্রকৃতিগতভাবে তারা জমি চাষ করে, এই গরুর নাঙ্গল দিয়ে জমি চাষ করে সেই জমি থেকে যা কিছু পেত তা দিয়ে তারা চলে যেত। মানুষের জনসংখ্যা ছিল কম, খাদ্যের চাহিদা ছিল কম, কিন্তু বর্তমান সময়ে মানুষ অনেক গুণ বেড়ে গেছে, খাদ্যের চাহিদা বেড়েছে। তার সাথে তাল মিলিয়ে আমাদের কৃষকের বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন করেছে। প্রযুক্তির বিভিন্ন ধরনের কলাকৌশল, প্রযুক্তির বিভিন্ন ধরনের প্রয়োগ আমরা বাস্তবে আমরা দেখতে পাই। আমরা দেখতে পাবি যে আমাদের জায়গায় যে ধানের হতো 3 ধরনের ধান পেতাম, আও সমান গরু, এখন আর এগুলো নাই। এর চেয়ে উন্নত মানের ধান, আমাদের উফশি ধানের তোমরা নাম শুনেছ, উন্নত ফলনশীল ধান, বিআর 29, বিআর 47, বিআর 28, এই সমস্ত ধান, এগুলো কম জমিতে বেশি ফসল হয়। তারা বন্যা সহ্য করতে পারে, খরা সহ্য করতে পারে, পোকামাকড় আক্রমণ সহ্য করতে পারে, ফলন ভালো দেয়, অল্প জমি থেকে বেশি ফলন হয়। এই যদি উফশি ধরনের যদি ধান আমরা উৎপাদন না হতো, তাহলে আমরা কিন্তু আজকে খাদ্যই পেতাম না। কারণ দেশের জনসংখ্যা আগে ছিল 7 কোটি, এখন আমাদের 16-17 কোটি। এই দ্বিগুণ 3 গুণ পরিমাণ বেড়ে গেছে। বাড়তি লোকের জন্য যে খাদ্য উৎপাদন করছে আমাদের কৃষি প্রযুক্তি, যে কৃষি বিজ্ঞানীরা, কৃষি যারা শিক্ষিত, তারা বিভিন্ন ধরনের ধানের উপর, বিভিন্ন গমের উপর, বিভিন্ন ধরনের মাঠ ফসলের উপর গবেষণা করে সুন্দরভাবে জাত তৈরি করেছেন এবং সেগুলো কৃষকদের পর্যায়ে সেই প্রযুক্তি হস্তান্তর করেছেন। কৃষকরা তাদের সেই কলাকৌশল, তাদের মাঠ সম্প্রসারণ কর্মীর কাছ থেকে সেই সমস্ত কলাকৌশল শুনে তারা বাস্তবে প্রয়োগ করে আজকে কৃষি উৎপাদন অনেকগুলো বৃদ্ধি করেছে। শুধু কৃষি নয়, কৃষি পাশাপাশি মৎস্য উৎপাদন, তারপর আমাদের হাঁস মুরগি পালন, গরু ছাগল পালন ইত্যাদি, মৌমাছি চাষ, তারপরে রয়েছে আমাদেরকে অনেক ধরনের যেমন গাছপালা রোপণ, ফলজ বনজ, ঔষধি গাছ, বিভিন্নভাবে ফলজ গাছ, ফুলের গাছ ইত্যাদি বিভিন্নভাবে আছে। কৃষি বহুমুখীকরণ হয়ে গেছে। কৃষি আর এখন আগের সেই মানদাতারা আমাদের থেমে নেই। তাদের সময়ের সাথে সাথে প্রযুক্তির উদ্ভাবনের সাথে সাথে বিভিন্ন যন্ত্রপাতি উন্নয়নের সাথে সাথে আছে কৃষি অনেকগুলি এগিয়ে গেছে, ফসল উৎপাদন অনেকগুলি বেড়ে গেছে। আমাদেরকে তাই আমরা খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ দিকে চলে গেছি এবং এটা কিন্তু আমাদের কৃষিরই অবদান। আর কৃষির যে দুরবস্থা ছিল সেই দুরবস্থা থেকে বর্তমান অবস্থায় যে আমরা দেখতে পাচ্ছি সেই যে একটা পর্যায় উন্নততর পর্যায়ে চলে গেছে, সেটা হচ্ছে কৃষির আধুনিকায়ন। এখন আমাদের কৃষি উন্নয়নের জন্য বিভিন্ন কৃষি প্রতিষ্ঠান রয়েছে আমাদের দেশের মধ্যে, বিভিন্ন কলেজ রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে। সেখান থেকে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা কৃষির বিভিন্ন বিষয়ে, কেউ কৃষি উৎপাদনে, কেউ মৎস্য চাষে, কেউ গবাদি পশু পালন, কেউ হয়তো বা হাঁস মুরগি পালন, কেউ হয়তো বা ফুল ফলের চাষ ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর তারা গবেষণা করে আজকে তাদের ডিগ্রি লাভ করছেন এবং উন্নত ধরনের বিভিন্ন পেশা নিজে রয়েছেন, গবেষণা কর্মকর্তা পদে রয়েছেন এবং অনেকেই বিভিন্ন ধরনের ট্রেনিং বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে তারা ট্রেনার হিসেবে প্রশিক্ষক হিসেবে রয়েছেন এবং তারা বিভিন্ন মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মচারীদের তারা ট্রেনিং দিচ্ছেন। ট্রেনিং দিয়ে তাদেরকে প্রয়োজনীয় প্রযুক্তি তাদেরকে শিখিয়ে দিচ্ছেন। সেই প্রযুক্তি তারা মাঠ পর্যায়ে বিভিন্ন কৃষকদের সাথে আলোচনা করছে এবং কৃষি বাস্তবায়ন করছে। ফলে আমরা দেশ অনেক গুণ এগিয়ে গেছে। আমরা আগের থেকে অনেক ধরনের উন্নত ফলনশীল ধান, গম, ভুট্টা, যব ইত্যাদি ফসল উৎপাদন দেখতে পাচ্ছি এবং শুধু ধান গম নয়, পাশাপাশি মাছের উৎপাদনে অনেক ব্যাপক পরিবর্তন করেছে। আজকাল আমাদের যদি আমরা বাজারে যাই তাহলে আমাদের প্রায় সময় দেখা যায় নদীর মাছ একেবারেই দেখা যায় না। সেখানে বেশিরভাগ হচ্ছে পুকুরের মাছ চাষাবাদের মাধ্যমে, ভালো জাতের মাছের বীজ দিয়ে, ভালো খাবার দিয়ে, ভালোভাবে পরিচর্যা করে রোগবেলায় চিকিৎসা দ্বারা আজকে ভালো ভালো মাছ উৎপাদন করছে। অনেক বড় বড় মাছ, অনেক কম সময়ে বড় বড় মাছ উৎপাদন করতে পারছে এবং আমাদের দেশের আমিষের চাহিদা পূরণ করতে পারছে। পাশাপাশি হাঁস মুরগি চিন্তা করলে আমরা দেখতে পারি আমরা আগে দেশি মুরগি খেতাম, কিন্তু দেশি মুরগি অনেক দাম, পাওয়া যায় না, উৎপাদন অনেক কম। কিন্তু পাশাপাশি আজকে ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি তোমরা দেখতে পাচ্ছি কোনো খামারে প্রচুর পরিমাণে ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি বাণিজ্যিকভাবে খামার পর্যায়ে উৎপাদন করা হচ্ছে। সেখানে থেকে আমরা মাংস মুরগি চাহিদা পূরণ করতে পারছি। আজকে 110-20 টাকা কেজি গেলে আমাদের মাংস মুরগি পাওয়া যাচ্ছে বাজারে গেলে। কিন্তু একসময় কিন্তু দেশি মুরগি একটা
খেতে গেলে অনেক টাকা লাগতো এবং অনেক খেতেই পারতো না। আজকাল গরিব ঘরের লোক কিন্তু এই মাছ, সর্বমূল্যের মাছ, ফার্মের খামারের মাছ এবং মুরগির খামারের মাংসগুলো খেতে পাচ্ছে। ফলে তাদের কাছে সেটা সহজলভ্য হচ্ছে এবং তারা সহজে তারা তাদের দৈনন্দিন খাদ্য চাহিদা মেটাতে পারছে। তারপরে যদি আমরা বলি গবাদি পশুর কথা, গবাদি পশু আমাদের আগেকার দিনে গরু ছাগল ছিল, তারা অত্যন্ত দুর্বল, প্রতি ছোটো আকৃতির, মাংস তেমন ছিল, দুধ ছিল কম। উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে আমরা আজকাল অনেক বড় ধরনের সংকর জাতের গাভী, বিদেশি গরু, ষাঁড় গরুর সাথে আমরা দেশি গাভী গরু প্রজনন ঘটিয়ে সংকর জাতের যে বাচ্চা উৎপাদন করছি, সেই বাচ্চাগুলো গাভীগুলো আমাদেরকে অনেক পরিমাণ দুধ, 10 কেজি 15 কেজি 20 কেজি পর্যন্ত দুধ দিচ্ছে। এতে মাংস বেশি হচ্ছে, চামড়া বড় হচ্ছে এবং তারা খাবারও কম খাচ্ছে। ফলে আমাদের এই গবাদি পশু কিন্তু আমাদের পরিবর্তন ঘটেছে। মাংস, দুধ এবং চামড়ার ক্ষেত্রে আমরা অনেক উৎপাদন পেতে সমর্থ হয়েছে। ঠিক সেইভাবে চিন্তা করলে ওষুধি গাছ, বিভিন্ন ওষুধি গাছ আজকাল আমলকি, ভর্তুকি, বয়রা, তুলসী, নিম, এগুলো বিভিন্ন গাছ রোপণ করেও মানে কিন্তু ভেষজ রোপণ করে সেগুলি বিক্রি করে, সেগুলি তীব্র করে বিভিন্ন ধরনের উৎপাদন বিক্রি করে তারা লাভ করতে পারছে। তারপরে হচ্ছে আমাদের কাস্টম বৃক্ষ, সেখানে যেমন বিভিন্ন কাঠ আমরা বনজ তৈরি করি, বিভিন্ন কাঠ, সেটাও কিন্তু কৃষি অন্তর্ভুক্ত। সেই বড় বড় কাঠগুলো আমরা বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করতে লাগাচ্ছি, বিভিন্ন ধরনের লাকড়ি তৈরি করতে লাগাচ্ছি, হ্যাঁ, এবং বিভিন্নভাবে আমরা সেই গাছগুলোকে ব্যবহার করছি এবং এই গাছগুলো আমাদের পরিবেশকেও সংরক্ষণ করছি। তাহলে এক্ষেত্রে দেখা যায় আমাদের কৃষি অবদান হয়েছে, কৃষির আধুনিকের ফলে কিন্তু এগুলো সম্ভব হয়েছে। আরও যে চিন্তা ভাবনা করি, আমরা বিভিন্ন ধরনের ফুল রয়েছে, এই ফুলের গাছ থেকে ফুল পাচ্ছি, এই ফুলগুলো আমাদের বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের দোকানে এখন ফুল বিক্রি হয়েছে, ফুল একটা ব্যবসা পরিণত হয়েছে। এই ফুল থেকে বিভিন্ন ধরনের ফুলের মালা বিক্রি করে বিভিন্ন বিয়ে বাড়ি অনুষ্ঠান মালা, বহুবার অথবা জন্মদিন, এগুলো ফুলের আজকাল বহু চাহিদা রয়েছে এবং এই ফুলগুলো দিয়ে তারা ব্যবসা করছে। ফুল থেকে বিভিন্ন ধরনের স্যান্ড তৈরি করা হচ্ছে, স্যান্ড দিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো ব্যবহার করা হচ্ছে। আর এই দিকে চিন্তা করে দেখা যায় যে ফুলেরও অনেক আমাদের ব্যবসাভিত্তিক ফুলেরও প্রয়োগ হচ্ছে। ফুলগুলো কিন্তু কৃষি বিভাগ থেকে বিভিন্ন ধরনের লোকেরা বিভিন্ন ফুলের নার্সারি করে, বিভিন্ন ধরনের বড় নার্সারি করে তারা আরও উৎপাদন করছে, এছাড়াও তাদের বিক্রি করে তারা অনেক লাভবান হচ্ছে। তাই এমন কোনো দিক নাই যেখানে কৃষির ছোঁয়া নাই। আমরা চিন্তা করি সব দিক দিয়েই, সব মাঠ ফসল থেকে শুরু করে আমাদের মাছ চাষ, গবাদি পশু, হাঁস মুরগি চাষ, তারপরে আমাদের ফসল, উদ্যান ফসল, বিভিন্ন ফলের গাছ উৎপাদন এবং ফল বিক্রি করে অনেক লাভবান। আম, কাঁঠাল, লিচু ইত্যাদি বিভিন্ন ধরনের ফল বিক্রি করে অনেকে আর্থিক লাভবান হচ্ছে এবং নিজেও খেতে পারছে, পারিবারিক চাহিদা মেটাচ্ছে এবং সমাজের মানুষের চাহিদা পূরণ করতে পারছে। তাই কৃষি উন্নয়নের ফলে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষি উন্নতি করতে গেলে আমাদেরকে কৃষি ব্যবস্থা, কৃষি প্রযুক্তির উন্নয়ন ছাড়া কোনো আমাদের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। তাই বন্ধুরা, আমি আজকে আর বেশি কিছু কথা বলবো না, এখানে শেষ করব। শেষ করার আগে আমি একদিন তোমাদের সাথে আরেকবার বলে যাচ্ছি আজকে আমি কী কী জানতে পারলাম। আগে আমরা কৃষি সংস্কৃতি কী এগুলো জানতে পারলাম, হ্যাঁ, কৃষি মেলা, গান, নাটক, গান বাজনা ইত্যাদি ধরনের অনুষ্ঠান মালা, কৃষি মেলা, আধুনিক যে কৃষির যে অবস্থা ছিল সেখান থেকে যে বর্তমানে কৃষির যে উদ্ভাবন হয়েছে, বর্তমানে কৃষি প্রযুক্তি উদ্ভাবন হয়েছে, সেটাকে যদি আমরা যাই হোক, সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আমরা করোনার নিয়মকানুন যেহেতু চলছে আমাদের মহামারী আকারে সারা বিশ্বে চলছে, দেশে চলছে, পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থা খুবই খারাপ। তোমরা টিভিতে দেখতে পাবে, বিভিন্ন ধরনের পত্রপত্রিকা দেখতে পাচ্ছ। তাই আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। সবসময়ই আমাদেরকে মাস্ক পরিধান করে বের হতে হবে, সবসময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং আমাদেরকে কোনো জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। সবাই ভালো থাকবে, সুন্দর থাকো, বাইরে থেকে লেখাপড়া করবে, কারণ ঈদের পরে যেগুলো সব মিস করে যেতে পারে এবং পরীক্ষা ডেট হয়ে যেতে পারে। সেইভাবে মানসিকভাবে, শারীরিকভাবে প্রস্তুত থাকবে এবং সবাই ভালো থাকো, সুন্দর থাকো। তোমার জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো এবং তোমরা আমাদের লেখাপড়া করে চালিয়ে যাও। আমাদের সাথে আগের ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে। সে আশাবাদ ব্যক্ত করে অতি শুভেচ্ছা দিলে তোমাদেরকে সুবিধা নিচ্ছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, ধন্যবাদ সবাই।